ওকে, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আমাকে একটু জানিয়ে দিবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং সব কিছু ক্লিয়ার আছে কিনা। ওকে, ফাইন। সো আই হোপ সব কিছু দেখা যাচ্ছে এবং সব কিছু ঠিক আছে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব আমাদের বাংলা সাহিত্যের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক। ইতিমধ্যে আমাদের ব্যাকরণের অলমোস্ট প্রায় সবগুলো টপিকই সম্ভবত শেষ। ছোটোখাটো হয়তো কিছু টপিক বাকি থাকতে পারে। ওভারঅল আমাদের ব্যাকরণের ক্লাসগুলো কিন্তু শেষ। তো আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের আজকের ক্লাসের মধ্য দিয়ে আমাদের বাংলা সাহিত্যের মধ্যযুগ শুরু। আমরা বাংলা সাহিত্যের যুগ বিভাজনে আমরা দেখেছি যে বাংলা সাহিত্য মূলত শুরু হয় কত, মধ্যযুগটা শুরু হয় আমাদের 1201 থেকে 1800 পর্যন্ত। এই সময়টাকে আমরা বলে থাকি বাংলা সাহিত্যের মধ্যযুগ। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলে থাকি এটা হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগ। ওকে, তো এই মধ্যযুগ নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব। মধ্যযুগের আলোচ্য বিষয় আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের প্রথমত অন্ধকার যুগ, এরপর আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণ কীর্তন। তো আমরা একটু বাংলা সাহিত্যটাকে একটু ডিটেলসে পড়ার জন্য চেষ্টা করব। আর আপনাদের ক্লাসগুলো রেকর্ডেড দেওয়া যাচ্ছে, মানে এই কারণে দেওয়া হচ্ছে না কারণ যে আপনাদের ক্লাসগুলো রেকর্ডেড দিবে ও হচ্ছে সেন্ট মার্টিন গেছে। ও গত 2 দিন আগে চলে আসার কথা, কিন্তু ও পারতেছে না। ওই যে সমুদ্রের হওয়ার কারণে শিপ ছাড়তেছে না। তো ও আশা করি আজকে রাতে না হলে আগামীকাল ব্যাক করবে। ব্যাক করে আপনারা 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ আপনাদের ক্লাসগুলো রেকর্ডেড দিয়ে দেওয়া হবে। সুতরাং রেকর্ড ক্লাস নিয়ে চিন্তা করার দরকার নেই, রেকর্ড ক্লাস আছে এবং আপনারা রেকর্ড ক্লাস পাবেন। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব আমাদের বাংলা সাহিত্যের মধ্যযুগ। মধ্যযুগের প্রথমত আমরা আলোচনা করব অন্ধকার যুগ। আমরা যদি অন্ধকার যুগ কি, অন্ধকার যুগ হচ্ছে বাংলা সাহিত্যে আমরা জানি যে 1201 থেকে বাংলা সাহিত্যের মধ্যে অন্ধকার যুগ শুরু হয়। একটু খেয়াল করি, 1201 থেকে আমাদের অন্ধকার যুগ শুরু। এই 1201 থেকে 1800 পর্যন্ত এই যে সময়টা আছে, এটা হচ্ছে মধ্যযুগ। আর 1201 থেকে 1350 পর্যন্ত, 1201 থেকে 1350 পর্যন্ত, অর্থাৎ এই যে এখানে যে 150 বছর, এই 150 বছরকে বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। তাহলে বাংলা সাহিত্যের অন্ধকার যুগের ডিউরেশনটা আমরা যদি বলি, উত্তর হচ্ছে 1201 থেকে 1350। আর টোটাল কত বছর বাংলা সাহিত্যে অন্ধকার যুগ ছিল সেটা হচ্ছে 150 বছর। এখন বাংলা সাহিত্যে এই যে অন্ধকার যুগ ছিল, কেন এটাকে অন্ধকার যুগ বলা হয় বা অন্ধকার যুগের মানেটা আসলে কি, সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোকপাত করব বা আমরা একটু আলোচনা করব। তো এখন আমার মনে হয় যে এতটুকু পর্যন্ত আমরা জিনিসটা মোটামুটিভাবে আমাদের আই হোপ আমাদের ক্লিয়ার যে আমরা অন্ধকার যুগ ডিউরেশনটা বুঝছি। এবার আমরা একটু আসি যে অন্ধকার যুগ মানে কি। অর্থাৎ আমরা যদি খেয়াল করে দেখি যে 1201 থেকে 1350 পর্যন্ত এই যে 150 বছর ছিল, এই 150 বছরে বাংলা সাহিত্যে তেমন কোনো উল্লেখযোগ্য নিদর্শন পাওয়া যায়নি, মানে তেমন কোনো উল্লেখযোগ্য সাহিত্যকর্ম সে সময় পাওয়া যায়নি, বা এইটাকে আমরা বলতে পারি যে সাহিত্যের নিদর্শনহীনতা। তাহলে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ মানে কি, যে 1201 থেকে 1350 পর্যন্ত এই যে সময়টা আছে, এই সময় বাংলা সাহিত্যে তেমন কোনো উল্লেখযোগ্য সাহিত্যকর্ম পাওয়া যায় না, মানে সাহিত্যের নিদর্শন পাওয়া যায় না, বা সাহিত্যহীনতাকে বলা হয়। যেহেতু কোনো সাহিত্য পাওয়া যায়নি, যেহেতু কোনো সাহিত্য তৈরি হয় নাই, তাই এই যুগটাকে অনেকেই বলেছেন এটা হচ্ছে বন্ধা যুগ। এটাকে কি বলেছেন? এটাকে বলেছেন এটা হচ্ছে বন্ধা যুগ। ওকে, এবং যেহেতু এটার নাম অন্ধকার, তাই এটাকে অনেকেই বলেছেন যে আধার যুগ। এটাকে অনেকেই কি বলেছেন? আধার যুগ। তাহলে যেটা বন্ধা যুগ সেটাই আধার যুগ, সেটাই অন্ধকার যুগ। এখন এখানে অনেকগুলো রাজনৈতিক প্রেক্ষাপট আছে। এই যে অন্ধকার যুগ ছিল, সেই সময় তুর্কিরা শাসন করেছিল। পরীক্ষাতে প্রশ্ন আসে যে কোন শাসকদের আমলে বাংলা সাহিত্য অন্ধকার যুগ সংগঠিত হয়েছিল? উত্তর হচ্ছে তুর্কি। তো বলা হয় থাকে যে তুর্কি শাসক যারা ছিল, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, তারা কিন্তু মুসলিম ছিল। তো তারা মনে করে থাকে যে মুসলমানরা তখন মঠ মন্দির তারা ধ্বংস করে দিয়েছে, তাদের কারণে সাহিত্য তৈরির কোনো এনভায়রনমেন্ট ছিল না, পরিবেশ ছিল না, এই জন্য তখন অন্ধকার যুগ হয়েছিল। যদি এটার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি রয়েছে, আমি সেই পলিটিক্যাল আলোচনায় যাচ্ছি না, বাট আমাদের পরীক্ষাতে যেটা আসবে আমরা সেখান থেকে একটু আলোচনা করছি। আচ্ছা শাকিল বল, ক্লাস আছে? কি পোস্ট? ও দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে, ওই যে ওরা দিছে তাই না, ঢাবি খয়ের, দিয়ে দে দে দে। ওকে, তো আমরা যেখানে ছিলাম যে আচ্ছা, একজন বলছে যে ব্যাকরণে বাকি আছে শব্দ, লিঙ্গ, বচন, বিরাম চিহ্ন, ধ্বনি পরিবর্তন।
ধন্যবাদ। এই ক্লাসগুলো খুব শীঘ্রই হয়ে যাবে, যা যা বাকি আছে সব কিছু আপনাদেরকে পড়ানো হবে, চিন্তা করার কোনো দরকার নেই। তো আমাকে একটু বলেন যে অন্ধকার যুগের মেইন থিমটা, মূল বিষয়বস্তুটা আপনারা কি ক্লিয়ার কিনা, আমাকে একটু এই জিনিসটা একটু জানান তো। এই জিনিসটা আমাকে একটু কনফার্ম করেন যে বাংলা সাহিত্যে অন্ধকার যুগের মূল বিষয়বস্তুটা কি, মূল বিষয়বস্তুটা কি, এই 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 জিনিসটা আপনাদের কাছে পরিষ্কার কিনা বা এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা, তাহলে আমরা চলে যাচ্ছি এর পরের আলোচনায়। ওকে, বলেন ক্লিয়ার কিনা, এতটুকু পর্যন্ত আপনাদের কার কোনো প্রশ্ন আছে বা এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? ওকে, আসেন। তো এখানে অনেক কিছু লেখা আছে, আমরা একটু খেয়াল করি। অন্ধকার, আধার, তমসা, যাই বলি না কেন সব কিছুর মানে একটাই, সেখানে কোনো কিছুই ঝাপসা নয়, বরং পুরোটাই অদৃশ্য থাকে, হ্যাঁ, কালো থাকে আর কি। আচ্ছা, এরপর বাংলা সাহিত্যে এমন একটি সময় ছিল যখন নতুন কোনো সাহিত্যকর্ম সৃষ্টি হয়নি, পুরো সময়টা কালো বা আধারের চাদরে ঢাকা ছিল, আর এই সময়টাকে বাংলা সাহিত্য অন্ধকার যুগ বলে। মধ্যযুগের শুরুতে 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 150 বছর বাংলা সাহিত্যের নিদর্শনহীনতাকে অন্ধকার যুগ বলা হয়। অন্ধকার যুগের এই 150 বছর তুর্কিদের দ্বারা শাসন হয়েছিল। ওকে, আচ্ছা, এইবার আসেন আমরা এগুলো মোটামুটি অন্ধকার যুগের আরেকটা আমরা যেটা বলেছি। এখন যদি বলে যে অন্ধকার যুগের পূর্বের সাহিত্য কোনটি, তাহলে প্রাচীন যুগ। আর প্রাচীন যুগ কি? চর্যাপদ। আর যদি বলে অন্ধকার যুগের পরবর্তী সাহিত্য কোনটি, উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। অর্থাৎ অন্ধকার যুগের পরে মধ্যযুগের শুরুতে যে সাহিত্যটা পাই সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। ওকে, তো এইবার আসেন অন্ধকার যুগের সাহিত্যকর্মগুলো একটু পড়ি। তো এখানে তিন সাহিত্যে, অন্ধকার যুগে আমরা মোট 3টে সাহিত্যকর্ম পেয়ে থাকি, সেগুলো মনে রাখার কৌশল। তো সেগুলো মনে রাখা খুবই ইজি, যে অন্ধকারে প্রাকৃত শ্রী মানে কি? সৌন্দর্য হারিয়ে শূন্যরামের শুভ হলো। তো এখান থেকে মনে রাখতে পারেন অন্ধকার মানে অন্ধকার যুগ, আর এই যে প্রকৃত মানে কি? প্রকৃত পৈঙ্গল, ঠিক আছে। আর এই যে এই শ্রী মানে কি? শ্রীহর্ষ। অর্থাৎ প্রকৃত পৈঙ্গল বা প্রাকৃত পৈঙ্গল, এটা সংকলন করেছেন কে? উত্তর হচ্ছে শ্রীহর্ষ। এই যে হারিয়ে, ঠিক আছে, শূন্যরামের শুভ হলো। এই যে শূন্য মানে কি? শূন্য পুরাণ। রাম মানে কি? রামাই পণ্ডিত। তো শূন্য পুরাণ এটার রচয়িতাকে? রামাই পণ্ডিত। এরপর দেখেন এই যে শুভ হলো, এই শুভ মানে কি? শেখ শুভদায়া। এই শুভ মানে কি? শেখ শুভদায়া। লিখেছেন কে? ওই হলো দ্বারা আমরা বুঝতেছি হলায়ুধ মিশ্র। তাহলে প্রাকৃত পৈঙ্গলকে লিখেছেন বা সংকলক, এটা আসলে এটা একটা সংকলিত গ্রন্থ, এটা মৌলিক গ্রন্থ না। প্রাকৃত পৈঙ্গল এটার সংকলক হচ্ছে শ্রীহর্ষ। শূন্য পুরাণ এটার সংকলক হচ্ছে রামাই পণ্ডিত, এটার রচয়িতা হচ্ছে রামাই পণ্ডিত। শেখ শুভদায়া এটার রচয়িতা হচ্ছে হলায়ুধ মিশ্র। অর্থাৎ এখান থেকে আমরা মোটামুটি এই জিনিসগুলো মনে রাখতে পারি যে কে কোন সাহিত্য লিখেছেন বা কে কোন সাহিত্যের রচয়িতা। এইবার আসলে আমরা একটু অন্ধকার যুগের প্রাকৃত পৈঙ্গল সম্পর্কে জানি। এটা সংকলককে শ্রীহর্ষ। এটি হচ্ছে অন্ধকার যুগের প্রথম নিদর্শন। এটির ভাষা ছিল প্রাকৃত। এটি মূলত একটি গীতিকা ছিল। এটি মূলত কি ছিল? এটি মূলত একটি গীতিকা ছিল। এটা খুবই মানে বেসিক ইনফরমেশন। এইবার আসলে আমরা একটু এখানে যাই। তো শূন্য পুরাণ এটার রচয়িতাকে আমরা জানি, এটার রচয়িতা হচ্ছে রামাই পণ্ডিত। এটি সংস্কৃত ভাষায় রচিত। তাহলে শূন্য পুরাণ এটি কোন ভাষায় রচিত? উত্তর হচ্ছে সংস্কৃত ভাষায়। নাগেন্দ্র বসু এই গ্রন্থের আবিষ্কার ও নামকরণ করেন। এই গ্রন্থে হিন্দু ও বৌদ্ধ ধর্মের মিশ্রণ পাওয়া গিয়েছে। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে বাংলা সাহিত্য অন্ধকার যুগে বা বাংলা সাহিত্যের কোন গ্রন্থে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের দুটো ধর্মের মিশ্রণ পাওয়া গিয়েছে? উত্তর হচ্ছে শূন্য পুরাণ। তো আমাদের যে শূন্য পুরাণ রয়েছে, এই শূন্য পুরাণের ভিতরে মোট 51টি অধ্যায় রয়েছে। শূন্য পুরাণে কয়টি অধ্যায় রয়েছে? শূন্য পুরাণে মোট 51টি অধ্যায় রয়েছে। এটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। ওকে, আচ্ছা, আশা বলেছে নেট প্রবলেম। আশা, আপনার নেট প্রবলেম। ওকে, আমার এখানে কোনো নেট প্রবলেম নাই। এরপর আসলে আমরা একটু দেখি শূন্য পুরাণ, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। সেটা হচ্ছে নিরঞ্জন রুষ্মা শূন্য পুরাণের একটা কবিতা বা অংশ। তো পরীক্ষাতে প্রশ্ন আসে যে নিরঞ্জন রুষ্মা, এটাকে আবার কেউ কেউ নিরঞ্জনের রুষ্মাও বলে থাকে। তো একই জিনিস। এই নিরঞ্জন রুষ্মা বা নিরঞ্জনের রুষ্মা এটা হচ্ছে শূন্য পুরাণের একটা কবিতা, অথবা এটাকে শূন্য পুরাণের একটা অংশ বলা হয়ে থাকে। এটি একটি চম্পু কাব্য, সংস্কৃত গদ্য পদ্য মিশ্রিত কাব্যকে চম্পু কাব্য বলা হয়। তো অর্থাৎ এই যে কাব্যটা ছিল এটি একটি চম্পু কাব্য। চম্পু কাব্য কি? যেগুলো সংস্কৃত গদ্য এবং পদ্য দুটোই মিশ্রিত থাকে। 1907 সালে এটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। গ্রন্থের বিষয়বস্তু ছিল দুইটা, একটা হচ্ছে ধর্ম ঠাকুরের পূজা প্রতিষ্ঠা, আর একটা হচ্ছে ব্রাহ্মণ্য শোষণের বিরুদ্ধাচার করা হয়েছে এই গ্রন্থ। তো এটা আমাদের জানা গুরুত্বপূর্ণ না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিয়েছি। এরপর আসলে আমরা একটু শেখ সুবাদায় সম্পর্কে জানি। শেখ সুবাদায় এটার রচয়িতা হচ্ছে হলায়ুধ মিশ্র। হলায়ুধ মিশ্র তিনি কে ছিলেন? তিনি ছিলেন লক্ষণ সেনের সভাকবি। আর সংস্কৃত ভাষায় রচিত এখানে অধ্যায় ছিল কয়টি? 25টি। সম্পাদনা করেছেন সুকুমার সেন। শূন্য পুরাণ মতো এটিও একটি চম্পু কাব্য, মানে এখানেও গদ্য এবং পদ্য মিশ্রিত ছিল। তো এগুলো আপনারা পিডিএফে পেয়ে যাবেন। মূলত এই কয়টা ইনফরমেশন থেকে পরীক্ষাতে প্রশ্ন এলে আসতে পারে। ওকে, তো এইবার আসেন আমরা একটু কিছু রিয়েল প্রশ্ন আমরা একটু দেখব।
এই প্রশ্নটা আমরা একটু সলভ করি যে আধার যোগের রচনা বলা হয় কোনটিকে, অর্থাৎ কোন সাহিত্যটা অন্ধকার যুগে রচনা হয়েছে, কোন সাহিত্যটাকে আমরা আধার যুগের রচনা বলতে পারি। একটু প্রশ্ন সলভ করি দ্রুত। ওকে, সেটার উত্তর কি হবে বলেন? এটার উত্তর কি হবে? ভেরি গুড, এটার উত্তর হচ্ছে কি? অন্ধকার যুগের রচনা কি? উত্তর হচ্ছে প্রাকৃত পৈঙ্গল। অর্থাৎ এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা। ওকে ফাইন। এরপর আসলে আমরা 32তম বিসিএস আসা প্রশ্ন সলভ করি যে শূন্য পুরাণ রচনা করেছেন কে, অর্থাৎ শূন্য পুরাণের রচয়িতাকে, এই জিনিসটা আমার কাছে জানতে যাচ্ছে। সঠিক উত্তর কি হবে বলেন তো এটার? শূন্য পুরাণের রচয়িতাকে? জি, সব ক্লাসই দেওয়া হবে। শূন্য পুরাণের রচয়িতাকে বলেন? এটা খুবই ইজি প্রশ্ন, উত্তর হচ্ছে রামাই পণ্ডিত। আচ্ছা, কোন শাসকের সময়কে বাংলা সাহিত্য অন্ধকার যুগ বলা হয়? কোন শাসকের সময়কে বাংলা সাহিত্য অন্ধকার যুগ বলা হয়? কোন শাসকের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? সো এটার উত্তর কি হবে? ভেরি গুড, উত্তর হচ্ছে কি? তুর্কি। এটা আমরা একেবারে আমাদের পড়ার ভিতর থেকে এসেছে। সো আসেন এবার আমরা পড়বো শ্রীকৃষ্ণ কীর্তন। সো প্রথমত আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটার একটু পরিচয় নিয়ে একটু আলোচনা করি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা আসলে মানেটা কি, বা এটার প্রাথমিক কিছু কথা জানি। প্রথম কথা হচ্ছে এটি মধ্যযুগের প্রথম তথা আদি নিদর্শন। অর্থাৎ আমরা দেখেছি বাংলা সাহিত্যের বা প্রাচীন যুগের প্রথম নিদর্শন কি? উত্তর হচ্ছে চর্যাপদ। কিন্তু মধ্যযুগ যখন শুরু হয়েছে তখন মধ্যযুগের একেবারে প্রথম যে সাহিত্য ছিল বা মধ্যযুগের আদি যে সাহিত্য ছিল সেটার নাম ছিল সেটার নাম ছিল শ্রীকৃষ্ণ কীর্তন। বাংলা সাহিত্যে বাংলায় রচিত দ্বিতীয় গ্রন্থ, অর্থাৎ বাংলা সাহিত্যে বাংলায় রচিত দ্বিতীয় গ্রন্থ। মানে বাংলা সাহিত্যে বাংলায় রচিত প্রথম গ্রন্থ কি? উত্তর হচ্ছে চর্যাপদ। তাহলে বাংলা সাহিত্যে বাংলায় রচিত দ্বিতীয় গ্রন্থ কি? উত্তর হচ্ছে এই যে এইগুলো, শ্রীকৃষ্ণ কীর্তন। এখনো যে অন্ধকার যুগের যে সাহিত্যগুলো, এগুলো কিন্তু বাংলায় রচনা না, বুঝতে পেরেছেন? তাহলে বাংলা সাহিত্যে বাংলায় রচিত দ্বিতীয় নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। এরপর আসেন বাংলা সাহিত্যে প্রথম খাঁটি বাংলায় রচিত প্রথম গ্রন্থ, অর্থাৎ যদি বলা হয় বাংলা সাহিত্যে খাঁটি বাংলায় রচিত প্রথম গ্রন্থ কোনটি? খাঁটি বাংলায় রচিত, উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এখন এখানে চর্যাপদ কেন উত্তর হবে না? কারণ চর্যাপদের ভাষা নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে। আমরা এর আগের ক্লাসে চর্যাপদ নিয়ে যখন আলোচনা করেছি তখন বলেছি। বাট এই যে মানে আপনার এই যে শ্রীকৃষ্ণ কীর্তন, এটার ভাষা যে খাঁটি বাংলা, এইটা নিয়ে কারোর মধ্যে কোনো বিরোধ নাই। এই জন্য খাঁটি বাংলায় রচিত প্রথম গ্রন্থ বললে সেক্ষেত্রে উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এরপর দেখেন বাংলা সাহিত্যে প্রথম আখ্যান বা কাহিনী কাব্য। এর আগের কাব্যটা কি? চর্যাপদ। চর্যাপদ কিন্তু আখ্যান বা কাহিনীধর্মী কাব্য না, কিন্তু এখানে আমরা বিভিন্ন ধরনের চরিত্র পাই, রাধা কৃষ্ণ এবং তাদের প্রেমের কাহিনীগুলো এখানে ফুটে ওঠে। তাহলে বাংলা সাহিত্যে প্রথম আখ্যান কাব্য কোনটি? উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। খুব ইম্পর্টেন্ট, এটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকৃত নাম কি? উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। তবে গ্রন্থটা অনেক আগের কারণে গ্রন্থটার নাম পাওয়া যায়নি, পরবর্তী দেখা গিয়েছে গ্রন্থটার আসলে প্রকৃত নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ। ওকে, এটি এক প্রকার আখ্যান কাব্য। শ্রীকৃষ্ণ কাব্যটি রচিত হয়েছে ভাগবত ও জয়দেবের গীত গোবিন্দম অনুসারে, অর্থাৎ ভাগবত অবলম্বনে এবং জয়দেবের গীত গোবিন্দম এই দুটো গ্রন্থকে অনুকরণ করে মূলত কি হয়েছে? আমাদের কাব্যটা রচনা করা হয়েছে। ওকে, এরপর আসলে আমরা একটু দেখি, এরপর আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখি। এই কাব্যে আমরা মোট 13টা খণ্ড পাই। সো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট কতটা খণ্ড আছে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট কতটা খণ্ড আছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট 13টা খণ্ড আমরা পেয়ে থাকি। ওকে, আর এখানে পদ রয়েছে 418টি, আর সংস্কৃততে শ্লোক রয়েছে কয়টি?
161টি, যদিও এই দুটো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। এটির গঠনটি কি? উত্তর হচ্ছে নাটগীতি, অর্থাৎ নাটকের আকারে আর কি, নাটকীয়তা যেখানে বিদ্যমান। আর ছন্দ কি? এটা হচ্ছে প্রয়ার ও ত্রিপদী ছন্দ। এই কাব্যের মুখবন্ধ লিখেন কে? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। আর মুখবন্ধ মানে কি? মুখবন্ধ হচ্ছে এই কাব্যের ভূমিকা। তাহলে এই কাব্যের ভূমিকা বা মুখবন্ধ লিখেন কে? উত্তর হচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। আর পুঁথিটির লিপিকাল বিষয় নিবন্ধ, মানে পুঁথিটার কত, মানে কোন সময় লেখা হয়েছে এই রিলেটেড একটা নিবন্ধ লিখেছেন, এবং সেটা কে লিখেছেন? সেটা লিখেছেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কাব্যটি আনুমানিক 500 বছর পর আবিষ্কার হয়, মানে রচনার আনুমানিক ধরা হয় যে 500 বছর পর কাব্যটি রচনা হয়েছে, এবং এটার রচনাকাল ধরা হয় চতুর্দশ থেকে ষোড়শ শতাব্দী। চতুর্দশ থেকে ষোড়শ শতাব্দীর ভিতরে এটি কি হয়েছে? রচনা হয়েছে বলে ধারণা করা হয়। তো আমরা একটু প্রশ্ন সলভে যাই। তো এখানে বলা হচ্ছে যে বাংলা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা কতটি? পাসপোর্ট ইমিগ্রেশন সহকারী পরিচালক 2014। তো এই প্রশ্নটা আমরা একটু সলভ করি, দেখি উত্তর করতে পারি কিনা। ওকে, সো এই কাব্যের খণ্ড সংখ্যা 13টি আমরা জানি। মধ্যযুগে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি? পাঠ মন্ত্রণালয় 2020-এ প্রশ্নটা এসেছে। মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম নিদর্শন কোনটি? মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম নিদর্শন কোনটি? মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম নিদর্শন কোনটি? মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি? শূন্য পুরাণ, ডাকার্ণব, গীতগোবিন্দ, শ্রীকৃষ্ণ কীর্তন। তো বলেন কি হবে? ভেরি গুড, এটার উত্তর হচ্ছে কি? শ্রীকৃষ্ণ কীর্তন। আচ্ছা, এইবার আসলে এই প্রশ্নটা সলভ করি। সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, ইউসুফ জুলেখা, পদ্মাবতী। কি হবে বলেন তো? সো এটার উত্তর ওই যে সর্বজন স্বীকৃত যখন বলবে বা খাঁটি বাংলায় যখন বলবে তখন উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এবার আসলে আমরা একটু দেখি এই কাব্যের বিষয়বস্তু কি। সো এই কাব্যের বিষয়বস্তু একটু মনোযোগ দেন। কাব্যের বিষয়বস্তু খুবই সহজ। এখানে আমি আপনাদেরকে সহজে না বুঝিয়ে আমি আপনাদেরকে এখানে একটু লিখে দিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এই কাব্যের প্রধান সক্রিয় চরিত্র 3টা। একটা হচ্ছে রাধা, ঠিক আছে, আরেকটা হচ্ছে কৃষ্ণ, আরেকটা হচ্ছে বড়াই। তো এই হচ্ছে আমাদের 3টা যেই কাব্য, 3টা যে চরিত্র। আচ্ছা, এখন এই 3টা হচ্ছে সক্রিয় চরিত্র, এছাড়া আরও অনেকগুলো চরিত্র রয়েছে। তো কৃষ্ণকে পৃথিবীতে পাঠানো হয় অত্যাচারী রাজা কংসকে বধ করার জন্য। অত্যাচারী রাজা কংসকে কি করার জন্য? বধ করার জন্য। তো এই কৃষ্ণ সে এই কথা ভুলে গিয়ে সে রাধার প্রেমে পড়ে। রাধা ছিল বিবাহিত নারী। রাধার স্বামীর নাম ছিল আয়ান ঘোষ বা আইহান ঘোষ। এই রাধার স্বামী আয়ান ঘোষ বা আইহান ঘোষ, কিন্তু সে ছিল আবার নপুংসক। নপুংসক মানে কি? মানে অনেকটা আপনার মানে পুরুষ, কিন্তু যার আসলে কোনো পুরুষত্ব নাই, এরকম আর কি, নপুংসক। ওয়ান কাইন্ড অফ হিজড়া বলা যেতে পারে। তো আয়ান ঘোষ ছিল এরকম। তো কৃষ্ণ রাধাকে বারবার উত্ত্যক্ত করে, বিরক্ত করে। রাধাকে যখন রাজি করতে পারেনি, তখন কৃষ্ণ মাধ্যম হিসাবে বড়াইকে ঠিক করে, এবং বড়াই রাধাকে রাজি করায়, এবং বিভিন্নভাবে কৃষ্ণ রাধাকে পেতে চায় এবং জোরপূর্বক রাধাকে ভোগ করে, রাধার শরীর ভোগ করে। হ্যাঁ, এই হচ্ছে এই কাব্যের মূল বিষয়বস্তু।
এবং রাধারা যারা ছিল, রাধারা ছিল হচ্ছে গোয়ালা। হ্যাঁ, এই গোয়ালা পরিবারে এরা ছিল। রাধার মূল পেশা ছিল যে মথুরাতে গিয়ে দুধ দই বিক্রি করা, দুধ দই চানা এগুলো আছে, এগুলো বিক্রি করা। আর যখনই সে মথুরার দিকে যেত তখনই রাজা কৃষ্ণ বারবার তার পথ আটকাতো, তাকে জোর করতো, তাকে সে পালিয়ে গেলেও তার পিছে পিছে যেত। এবং একটা সময় দেখা যায় যে নৌকায় করে যখন নদী পার হচ্ছে তখন কৃষ্ণ সেখানে ছদ্মবেশে মাঝির বেশে ধরে সেখানে মাঝ নদীতে নৌকাটা ডুবিয়ে দেয় এবং পানির মধ্যে জোরপূর্বক রাধার দেহ ভোগ করে। এই হচ্ছে আমাদের মূলত আমাদের যেই কাব্য রয়েছে এই কাব্যের বিষয়বস্তু। তো আমরা মোটামুটি কাব্যের বিষয়বস্তুটা সহজে সংক্ষেপে জেনে নিয়েছি। এইবার আসেন আমরা একটু চলে যাই। এই কাব্যে আমরা তিনটা দেখতে পাই। তার ভিতরে কৃষ্ণ যে সে হচ্ছে পরমাত্মা, পরমাত্মা মানে হচ্ছে ঈশ্বর, মানে সে এখানে ঈশ্বরের প্রতিনিধিত্ব করছে। আর রাধা যে ছিল সে হচ্ছে জীবাত্মা, অর্থাৎ সে প্রাণীকুলের প্রতিনিধিত্ব করছে। আর বড়াই যে ছিল সে হচ্ছে রাধা এবং কৃষ্ণের প্রেমের ধূতি। তো পরীক্ষাতে প্রশ্ন আসে যে রাধা কৃষ্ণের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা এবং কৃষ্ণের প্রেমের ধূতি কে ছিল? উত্তর হচ্ছে বড়াই। বড়াই সে নারী ছিল, একটা বৃদ্ধ মহিলা ছিল, এরকমটাই আমরা কাব্য থেকে পেয়ে থাকি। ওকে, এরপর আসলে আমরা একটু দেখি এই কাব্যটা আবিষ্কার করেন কে। তো এই কাব্যটা আবিষ্কার হয় 1909 সালে, অর্থাৎ চর্যাপদ আবিষ্কার হয় 1907 সালে। চর্যাপদ আবিষ্কারের মাত্র 2 বছর পর 1316 বঙ্গাব্দ বা 1909 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক, পুঁথিশালার অধ্যক্ষ, তার নাম ছিল বসন্ত রঞ্জন রায়। এই বসন্ত রঞ্জন রায় তিনি সংবাদ পান যে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাছে কাকিল্লাপুর গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের গোয়ালঘরে কিছু পুরাতন পুঁথি আছে। তো তিনি সে বছরই সেই পুঁথিগুলো সেখানে যান এবং তিনি সেখান থেকে সেগুলো আবিষ্কার করেন। সুতরাং আমি যদি সহজ করে যদি বলি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কত সালে আবিষ্কার হয়, পরীক্ষাতে প্রশ্ন যেটা আসবে 1909 সালে। আর এটা বঙ্গাব্দ কত? 1316। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে আবিষ্কার করেন, উত্তর হচ্ছে বসন্ত রঞ্জন রায়। এই বসন্ত রঞ্জন রায়ের একটা উপাধিও রয়েছে, সেটা হচ্ছে বিদ্যুৎ দল্লভ। সেটা কি? সেটা হচ্ছে বিদ্যুৎ দল্লভ। তো এই বসন্ত রঞ্জন রায় তিনি কোথা থেকে আবিষ্কার করেন? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লাপুর গ্রাম থেকে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামে এক লোকের গোয়ালঘর থেকে, গরুর ঘরে গোয়ালঘর থেকে এই কাব্যটা আবিষ্কার করেন বলে আমরা পেয়ে থাকি। তো এই জায়গা থেকে আমাদের পরীক্ষাতে কিন্তু অনেক প্রশ্ন আসে। তো আমরা একটু এই প্রশ্নটা একটু সলভ করি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি আবিষ্কৃত হয় কোথায়? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি আবিষ্কৃত হয় কোথায়? রাজপ্রাসাদে, গোয়ালঘরে, কুড়ে ঘরে, এরপর হচ্ছে গ্রন্থাগারে। সো এটা হচ্ছে কি? উত্তর হচ্ছে গোয়ালঘরে, যেটা আমরা বলেছি। এবার আসো আমরা দেখি আবিষ্কারককে। তার সম্পর্কে আমরা ইতোমধ্যেই জেনেছি, তিনি হচ্ছেন বসন্ত রঞ্জন রায়। তার উপাধি হচ্ছে বিদ্যুৎ দল্লভ। তাকে এই বিদ্যুৎ দল্লভ উপাধি দেন নবদ্বীপের রাজা ভুবনমোহন। তাহলে বসন্ত রঞ্জন রায়কে বিদ্যুৎ দল্লভ উপাধিটি কে দেন? উত্তর হচ্ছে নবদ্বীপের রাজা ভুবনমোহন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ এবং পুঁথিশালার অধ্যক্ষ। এগুলো আমরা জেনেছি। এটা একটু সলভ করি, মানে এগুলো আপনারা সবই পারবেন, জাস্ট আমি দেখাচ্ছি যে যা পড়াচ্ছি আসলে সেগুলোর ভিতর থেকেই চাকরির পরীক্ষাতে মূলত প্রশ্নটা আসে। সেখানে বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন কে? আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী, রামমোহন রায়, বসন্ত রঞ্জন রায়, তারপর হচ্ছে প্রমথ চৌধুরী। কে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেন? আমরা একটু এই প্রশ্নটা একটু সলভ করি। কে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেন? কে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেন? সো উত্তর কি হবে? বসন্ত রঞ্জন রায়, অর্থাৎ অপশন সি। ওকে, আচ্ছা, কাব্য প্রকাশ, অর্থাৎ একটা কাব্য আবিষ্কার হলেই স্বাভাবিকভাবে এখন প্রশ্ন উঠে যে সেই কাব্যটা আসলে কবে প্রকাশিত হবে। তো এই বিষয়টা আমরা মূলত এখানে দেখতে পাই যে কাব্যটা আসলে কবে প্রকাশিত হবে সেই বিষয়টা এখানে আমরা একটু পড়ব। তো কাব্যটা প্রকাশিত হয় 1916 সালে, অর্থাৎ 1323 বঙ্গাব্দে বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনা কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, অর্থাৎ চর্যাপদ যেখান থেকে প্রকাশিত হয় সেখান থেকে শ্রীকৃষ্ণ কীর্তন নামে প্রকাশিত হয়। তার মানে শ্রীকৃষ্ণ সন্দর্ভচক কবিতাটা মানে কাব্যটার প্রকৃত নাম, কিন্তু কাব্যটার আসল নাম মানে কাব্যটা কোন নামে প্রকাশিত হয়েছে? উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন।
এবার আসলে নামকরণে একটা জটিলতা রয়েছে, যে অনেকেই বলেছেন, অনেকের মত এখানে দিয়েছে যে মানে নামকরণের জটিলতাটা নিয়ে আমি আর আলোচনা করতেছি না, কারণ হচ্ছে নামকরণের ব্যাপারটা হচ্ছে যে যেহেতু অনেক আগের ছিল এই জন্য কিছু পুঁথি পাওয়া যায় নাই, এজন্য মূলত একটা নামকরণ নিয়ে একটা প্রবলেম হয়েছে। এখান থেকে আমাদের চাকরি পরীক্ষা প্রশ্ন আসবে না, বাট এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আছে কাব্যটা রচনা করেছেন কে। তো আমরা একটু খেয়াল করি। সো এই কাব্যটা রচনা করেছেন কে? রচনা করেছেন বরুচণ্ডীদাস। কাব্যটা কে রচনা করেছেন? কাব্যটা রচনা করেছেন বরুচণ্ডীদাস। এখন আসি যে বরুচণ্ডীদাস কে ছিলেন। দেখেন, যেহেতু বরুচণ্ডীদাস মধ্যযুগের প্রথম কাব্যটা যেহেতু বরুচণ্ডীদাস লিখেছে, তাহলে স্বাভাবিকভাবে আমরা এটা বলতে পারি যে তিনি হচ্ছেন মধ্যযুগের প্রথম কবি। এবং তার প্রকৃত নাম কি? উত্তর হচ্ছে অনন্ত ভরু বা বড়ুয়া। অনন্ত ভরু বা বড়ুয়া। তিনি বাসুলী দেবীর পূজা করতেন, জন্ম বীরভূমের নান্নুর গ্রামে। ঠিক আছে, তো এখান থেকে এই জিনিসটা আসতে পারে যে মধ্যযুগের প্রথম কবিকে। উত্তর হচ্ছে বরুচণ্ডীদাস। এটা আসতে পারে যে বরুচণ্ডীদাসের প্রকৃত নাম কি? উত্তর হচ্ছে অনন্ত ভরু বা অনন্ত ভরুয়া। ওকে, এইবার আসলে আমরা এখানে একটু দেখি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কিছু অংশ খণ্ডিত বলে বরুচণ্ডীদাস সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। অর্থাৎ এইটা যে বরুচণ্ডীদাস যে এটার রচয়িতা, এটা নিয়ে একটা ঝামেলা রয়েছে। কেউ কেউ বলেছেন, এটা নিয়ে আমরা বৈষ্ণব পদাবলিতে আলোচনা করব যে বাংলা সাহিত্যে আসলে চণ্ডীদাস কতজন। তো তখন এটা নিয়েও কিছু ঝামেলা হয়েছে। সে ঝামেলাটা কেমন? যেমন বসন্তরঞ্জন রায় সংরক্ষিত তথ্য অনুসারে কবির জন্মকাল 1403-1417 অথবা 1386 থেকে 1400 খ্রিস্টাব্দে কোনো এক সময়। তার মানে এটা আসলে একটা কনফিউশন আমাদের মধ্যে আছে, এখনো রয়ে গেছে। বাট ওভারঅল আমাদের মানে শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতাকে উত্তর করবো আমরা বরুচণ্ডীদাস। উত্তর করবো কি? বরুচণ্ডীদাস। আচ্ছা, এইবার আসলে আমরা একটু দেখি, এই প্রশ্নটা একটু সলভ করি। সো এই প্রশ্নে বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচনা করেন কে? এটা 29তম বিসিএসে আসছে। সো চণ্ডীদাস, বরুচণ্ডীদাস, দ্বিজচণ্ডীদাস, দীনচণ্ডীদাস, এখানে সবগুলোই চণ্ডীদাস। এখন আপনি কোন চণ্ডীদাসকে উত্তর করবেন বলেন তো? এটা কিন্তু আমাদের 29তম বিসিএসে প্রিলিমিনারিতে পরীক্ষাতে প্রশ্নটা আসছে। ওকে ওকে, সো এটার উত্তর কি হবে? এটার উত্তর আমরা এখন করব খ, অর্থাৎ বরুচণ্ডীদাস। কি করব? এটার উত্তর কি হবে? বরুচণ্ডীদাস। ভেরি গুড। তো আসেন আমরা একটু দেখি এই কাব্যের খণ্ড। তো এখানে এই কাব্যের খণ্ড রয়েছে মোট 13টা। সেই 13টা খণ্ড কি কি? 13টা খণ্ড এভাবে মনে রাখা যায়: যতাদা, নৌকাবাহারি, ছত্রধর, গল্প বলি, বৃন্দাবনের কালী, যমুনার হার, বানবংশীর আধার। কেমন লাগলো এই গল্প তোমার? বাট এই 13টা খণ্ড আপনাকে মনে রাখতে হবে এরকম না। আপনার প্রিলিমিনারিতে কখনোই 13টা খণ্ডের নাম মুখস্থ রাখা গুরুত্বপূর্ণ না, বাট মনে রাখলে আপনার জন্য কাব্যটা সম্পর্কে একটা আইডিয়া হলো আর কি। তো এখানে দেখেন এই যে জ মানে কি? জ মানে হচ্ছে জন্মখণ্ড। তা মানে কি? তাম্বুল খণ্ড। দা মানে কি? দান খণ্ড। নৌকা মানে কি? নৌকা খণ্ড। ভারী মানে কি? ভার খণ্ড। ছত্র মানে কি? ছত্রখণ্ড। তারপর দেখেন বৃন্দাবন মানে কি? বৃন্দাবন খণ্ড। কালী মানে কি? কালীয় দমন খণ্ড। যমুনা মানে কি? যমুনা খণ্ড। হার মানে কি? হার খণ্ড। বান মানে কি? বান খণ্ড। বংশী মানে কি? বংশী খণ্ড। রাধা মানে কি? রাধা বিরহ খণ্ড বা বিরহ খণ্ড বলা হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের 13টা কাব্যের 13টা যে খণ্ড রয়েছে। এখন আপনাদেরকে একটু সংক্ষেপে একটু বলি, তাহলে আপনাদের জন্য কাব্যগুলো বুঝতে সুবিধা হবে, কাহিনীটা। প্রথমত জন্মখণ্ড। এই খণ্ডে আমরা দেখতে পাই রাধা এবং কৃষ্ণের জন্ম হয়েছে। দ্বিতীয় হচ্ছে তাম্বুল খণ্ড। তাম্বুল মানে হচ্ছে পান, পরীক্ষাতে প্রশ্ন আসবে। এই খণ্ডে রাধা যখন মথুরাতে যখন দুধ বিক্রি করতে যাচ্ছে, তখন রাধা পথ হারিয়ে পড়লে সাথে বড়াই ছিল। বড়াই পথের মধ্যে কৃষ্ণকে দেখে বলে যে তুমি কি রাধাকে দেখেছ? তখন বলে যে রাধা কে? রাধা দেখতে কেমন? তখন ওই বড়াই বলতেছে যে রাধা দেখতে এমন, রাধা চুল এমন, রাধা খুবই সুন্দর, তার রূপের বর্ণনা দিচ্ছে। এই রূপের বর্ণনা শুনে কৃষ্ণ প্রথমবারের মতো তার প্রেমে পড়ে। তাকে একটা পান দেয়, বুড়িকে একটা পান দেয় যে এই পানটা আমার পক্ষ থেকে তাকে দিয়ে আসেন। অর্থাৎ এখন যেমন গোলাপ ফুল দেয় প্রেম নিবেদন, তখন এই পান দিয়ে সে প্রেম নিবেদন করেছে। তো এরপরে একদিন রাধা এবার যাচ্ছে মথুরাতে যাচ্ছে। এবার দান খণ্ড। দান মানে কি? দান মানে হচ্ছে বিনিময়। তখন কৃষ্ণ রাধার কাছে বিনিময় চায় যে তুমি যে রাস্তা ব্যবহার করতেছো, রাস্তার খাজনা দাও। রাধা বলছে আমার কাছে তো খাজনা নাই, টাকা নাই, কিছুই নাই। তখন কৃষ্ণ বলছে যে তোমার কাছে যা আছে আমাকে তাই দাও। তো ভাই তোমার কাছে যা আছে তাই দাও, এটার মানে কি?
একটা মেয়ে মানুষের কাছে কি জিনিস থাকতে পারে। তো রাধা বুঝছে, তো রাধা বুঝে তার হাত থেকে বাঁচার জন্য জঙ্গলের দিকে দৌড়ে পালাচ্ছে, কৃষ্ণ তার পিছনে পিছনে চলে যাচ্ছে। রাধা তা এই খণ্ডে তার সৌন্দর্য কমানোর জন্য সে নিজের চুল কেটে ফেলতে চাইছে, যাতে করে কৃষ্ণ তার প্রতি আকৃষ্ট না হয়, কিন্তু কৃষ্ণ তাকে চুল কাটতে দেয় নাই এবং ওই জঙ্গলের ভিতরে জোরপূর্বক রাধাকে সে ভোগ করে। এটা হচ্ছে দানখণ্ডের কাহিনী। এরপর হচ্ছে নৌকাখণ্ড। নৌকাখণ্ডে কৃষ্ণ মাঝির বেশ ধরে রাধার ওই নৌকাটা উঠে, মানে মাঝি হিসাবে থাকে। তো যখনই নদী পার হবে তখন ওই যে মাঝপথে মাঝ নদীতে কৃষ্ণ ইচ্ছা করে নৌকাটা ডুবিয়ে দেয় এবং জোরপূর্বক এখানেও সে আবার রাধাকে ভোগ করে। 5 নম্বর হচ্ছে ভারখণ্ড। ভারখণ্ডে দেখা যায় যে কৃষ্ণ ওই যে রাধা যে মথুরাতে যে দুধ দই বিক্রি করতে যায়, সেই দুধ দইয়ে যে পোটলাগুলো ছিল, যে কলসিগুলো ছিল, সেগুলোর ভার বহন করে। ভার বহন করে এই জন্য যে তুমি যে আমি ভার বহন করবো, বিনিময় তুমি আমাকে, হ্যাঁ, মানে তাকে মজুর হিসাবে এখানে সে ছিল রাধাকে পাওয়ার জন্য। ছত্রখণ্ড, এই খণ্ডে প্রচণ্ড রোদের মধ্য দিয়ে যখন সে মথুরাতে যায় তখন রাধা ছাতা ধরে, ছত্র মানে ছাতা। বৃন্দাবন খণ্ড। বৃন্দাবন খণ্ডে দেখা যায় রাধা কৃষ্ণ বৃন্দাবনকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে যে রাধা এবার কৃষ্ণের মানে কৃষ্ণকে তার দেহ দিতে সে বাধ্য হয়। এবং রাধার যে অন্যান্য যে সখীরা ছিল, মানে বান্ধবীরা ছিল, এরাও এবার কৃষ্ণকে পেতে চায়, কারণ কৃষ্ণ এত সুন্দর করে বৃন্দাবনকে সাজিয়েছে। 8 নম্বর হচ্ছে কালীয় দমন খণ্ড। এখানে দেখা যায় যে যমুনা নদীতে কালীয় নাগ নামে একটা বিষাক্ত নাগ, একটা সাপের উদ্ভব হয়েছে, যার বিষে পুরো মানে যমুনা নদীর পানি কালো হয়ে যায়। তো কৃষ্ণ যেহেতু কাব্যের নায়ক, কৃষ্ণ সেটাকেই করছে, বধ করছে। কৃষ্ণ সেটাকে ওই কালীয় নাগটাকে, সাপটাকে সে হত্যা করেছে। যমুনা খণ্ড। এই খণ্ডে যমুনা নদীতে কৃষ্ণ রাধারা গোসল করতে যায়, রাধা এবং তার সখীরা গোসল করতে গেলে কৃষ্ণ গাছের উপর থেকে সেই দৃশ্যটা দেখে এবং রাধা সেটা দেখতে পায়। রাধা দেখে সে বিরক্ত হয়ে কৃষ্ণের মায়ের কাছে বিচার দেয় এবং রাধা আরেকটা কাজ করে, সেটা হচ্ছে সে হারটা রেখে পানিতে যায়। কৃষ্ণ রাধার সাথে দুষ্টামি করার জন্য সে হারটা সে নিয়ে আসে। এরপর রাধা যখন তার কৃষ্ণের মায়ের কাছে বিচার দেয়, তখন কৃষ্ণ বুঝলো যে এভাবে আসলে পাওয়া যাবে না, তখন সে প্রেমের বান করে, মানে তাকে পাওয়ার জন্য প্রেমের বান করে। তো এমন বান করে যে বান করলে এবার কৃষ্ণ তাকে মানে কৃষ্ণকে পাওয়ার জন্য রাধা পাগল হয়ে যায়। এবার কৃষ্ণ এবার কদমতলাতে বসে বসে বাঁশি বাজাচ্ছে। এই খণ্ডের নাম হচ্ছে বংশীখণ্ড। কদমতলাতে বসে বসে কি বাজাচ্ছে? বাঁশি বাজাচ্ছে। এই বাঁশির সুর শুনে এবার রাধা তার মন প্রাণ আকুল বেকুল হয়ে গেছে। এবার সে এই বাঁশির শব্দ শুনে সে বারবার সে কাকে পেতে চায়? সে বারবার সে খালি কৃষ্ণকে পেতে চায়। কৃষ্ণের বাঁশির সুর শুনে এই বংশীখণ্ডে রাধা বড়াইকে বলে যে কেনা বাঁশি বাই বড়াই কালিনী নই কুলে, কেনা বাঁশি বাই বড়াই এগোট গোকুলে, আকুল শরীর মোর ব্যাকুল মন, বাঁশির শব্দে মোর আউলাইল রন্ধন, কেনা বাঁশি বাই বড়াই সেনা কঞ্জনা, দাসী হয়ে তার পায়ে নিশিব আপনা। বলছে কে বাঁশি বাজাচ্ছে? বাঁশির শব্দ শুনে আমার রান্না এলোমেলো হয়ে গেছে, আমার মন প্রাণ আকুল ব্যাকুল হয়ে গেছে। কেনা বাঁশি বাই বড়াই সেনা কঞ্জনা, কে বাঁশি বাজাচ্ছে? সে কুঞ্জন। দাসী হয়ে তার পায়ে নিশিব আপনা, আমি দাসী হয়ে তার পায়ে নিজেকে সমর্পণ করব। এ হচ্ছে বংশীখণ্ডের কাহিনী। এরপর কৃষ্ণ মনে পড়ে যে ঈশ্বর আমাকে পাঠিয়েছে কংস রাজাকে বধ করার জন্য, আর আমি এক নারীর জন্য এভাবে পড়ে রয়েছি। এবার কৃষ্ণ রাধাকে দূরে সরিয়ে দেয়, কিন্তু রাধা এবার কৃষ্ণের প্রেমে হাবুডুবু খায়। শুরু হয়ে গেল বিরহ। এই জন্য এই খণ্ডের নাম বিরহ খণ্ড বা রাধা বিরহ খণ্ড। তো আমাকে একটু বলেন তো, এই কাব্যের মেইন মূল বিষয়বস্তু, এই কাব্যের মূল কাহিনীটা কি আপনাদের কাছে ক্লিয়ার? বলেন তো, ক্লিয়ার কিনা বলেন তো? ক্লিয়ার? ওকে, আলামিন ক্লিয়ার, সুরাইয়া পারভিন জি ক্লিয়ার, ওকে ভেরি গুড, ওকে আলহামদুলিল্লাহ আমি মুসলিম, ওকে। শাকিরা জাহান ক্লিয়ার, ওকে ভেরি গুড। অধিগন্ত নিঃসঙ্গ ক্লিয়ার, পাপিয়া ক্লিয়ার, ভেরি গুড। তো এই ছিল আমাদের মোটামুটি আজকে মধ্যযুগের 2টা কাব্য। তো এই কাব্যগুলো থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে এবং এগুলো থেকে দেখবেন যে বিশেষ আপনার এত মনে থাকে কেমনে আমি সেটাই বুঝতেছি না।
আমি পড়াইতে পড়াইতে মনে থাকে। আমার মন আপনাদের মন থেকে স্পেশাল কিছু না। আপনাদের মনে যেমন ভালো খারাপ সব কিছুই মনে থাকে, আমারও এরকম ভালো খারাপ টুকটাক সব কিছু মনে আসে। আপনাদের মনে যেমন মাঝে মধ্যে মন চায় যে ভালো কাজ করি, আমার মন চায় মাঝে মধ্যে মন চায় যে কোনো একটা খারাপ কাজ করে ফেলি, আমার মনও এরকম। সবার মন, আপনার মন যেমন আমার মনও তেমন মনে থাকে। আমি পড়াই, আমি এটা নিয়ে সারাক্ষণ থাকি, এই জন্য আপনিও ওভাবে চেষ্টা করেন, এই জিনিসটাকে বারবার রিভিশন দেওয়ার জন্য, পড়ার জন্য চেষ্টা করেন, আপনারও মনে থাকবে, আর কিছু না। ওকে, তো আজকের ক্লাসটা কেমন লেগেছে একটু জানিয়ে দিন। এই ছোট্ট 2টা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। ছোট্ট 2টা টপিকের উপর আমাদের আলোচনা চলবে এবং ইনশাল্লাহ আমরা বাকি ক্লাসে আমরা বৈষ্ণব পদাবলী নিয়ে আলোচনা করব, মঙ্গল কাব্য নিয়ে আলোচনা করব। আমাদের আধুনিক যুগের মোটামুটি সাহিত্যিক যারা, তাদেরকে কিন্তু পড়া শেষ, এবং মধ্যযুগের বাকি যে টপিকগুলো রয়েছে সেগুলো আমরা শীঘ্রই শেষ করে দিব। ব্যাকরণের কিছু টপিক রয়েছে, তারপর আমাদের আলহামদুলিল্লাহ আমাদের কোর্সটা শেষ হয়ে যাবে। ওকে, তো সবাই ভালো থাকবেন অনেক অনেক, এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা, এবং নিয়মিত ক্লাসগুলো করবেন। আর আপনাদের ক্লাসগুলো ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরেই যে হচ্ছে আপনাদের ক্লাসগুলো ব্যাক করে দিবে, আপনাদেরকে আবার পুনরায় ক্লাসগুলো দিবে, সে বাহিরে থাকার কারণে পারতেছে না, এই জন্য দুঃখিত। পরবর্তীতে আমি ঠিক করে দেবো। সো সবাই ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।